নমস্কার শ্রোতা বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। কয়েকদিন একটানা কাজ করার পর আর ভালো লাগছিল না। মনে হলো কোথাও একটা যাই। পাহাড় গেলে কেমন হয় এই বৃষ্টিতে। তাই বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। কলকাতা থেকে ঠিক সন্ধে 7:30টায় বেরোলাম। শিলিগুড়ি পৌঁছালাম সকাল 8টায়। চান করে হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়লাম সিকিমের উদ্দেশ্যে। হ্যাঁ, সারা রাস্তা বৃষ্টি পেয়েছি, আর বৃষ্টিতে পাহাড় দেখবো বলেই তো বেরিয়েছি, তাই না? NH10 ধরে দুপাশের অপরূপ শোভা দেখতে দেখতে এগিয়ে গেলাম। শিলিগুড়ি থেকে যে কোনো হিল স্টেশনে যাওয়ার এই রাস্তাটা প্রত্যেক ট্রাভেলারের কাছে একটা বিশেষ আকর্ষণ। গান শুনতে শুনতে এগিয়ে চললাম। ভীষণ ভালো লাগলো। রাস্তার দুপাশের দৃশ্য আর বাংলা গান শুনে বিভোর হয়ে গেলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? আপনারা নিশ্চয়ই ভাবছেন এ আবার কি ধরনের ট্রাভেল ব্লগ। না কিছু কথা, না কোনো ইনফরমেশন শেয়ারিং, শুধু গান। বলবো সবই বলবো। আমরা শিলিগুড়ির দার্জিলিং মোড় থেকে স্টার্ট করেছিলাম। অনেকগুলো রুট আছে সিকিম যাওয়ার। আমরা সেবক রোড ধরে NH10 দিয়ে কালীঝোড়া ড্যামের পাশ দিয়ে যে রুটটা গেছে সেটা ধরেছিলাম। টাইম এটাতে বেশি লাগে, কিন্তু সিনিক বিউটি এই রুটটাতেই বেশি। তিস্তা এসে গেল। অনেকবার গেছি তিস্তা নদীর পাশ দিয়ে। আজকের তিস্তা অনেক বেশি ভয়ঙ্কর। জলের লেভেল প্রায় রাস্তা ছুঁই ছুঁই। না, রাস্তা সব জায়গায় যে ভালো তা নয়, অনেক খারাপ রাস্তাও পেয়েছি। তবে ট্রাফিক কম ছিল এবার, হয়তো বৃষ্টির জন্য। এই জায়গাটায় রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে গেছিল। তিস্তার জলস্তর বেড়ে যাওয়ার জন্য এবং টানা বৃষ্টিতে রাস্তার পাড়গুলো অনেকটাই ভেঙে গেছিল। রাস্তা অনেকটা সরু হয়ে গেছিল, ট্রাফিক খুব আস্তে মুভ করছিল, আমাদের গাড়িও খুব আস্তে আস্তে চলছিল। যাই হোক, ভালো খারাপ রাস্তা নিয়ে আমরা এগিয়ে চললাম। বৃষ্টি কখনো ছিল না, কখনো আমরা বৃষ্টি পেয়েছি, কিন্তু তিস্তা আমাদের সাথে সাথেই চললো অনেকটা দূর। সিকিম, ওয়েলকাম টু সিকিম দেখতে পেলাম। আমরা সিকিমে ঢুকে পড়েছি। সিকিমটা অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আমার মনে হলো, এবং অনেকটা বেশি ভাস্ট। ভ্যালিগুলো খুব সুস্পষ্টভাবে দেখা যাচ্ছিল। এখানের বোর্ডে লক্ষ্য করলাম গ্যাংটক শহরটার 38 কিলোমিটার বাকি। আমাদের হোটেল বুকিং করা আছে গ্যাংটক শহরে। কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে কোন ঘর ছাড়া বাসিতে সবুজে। তিস্তা কিন্তু আমাদের সাথে সাথেই চলেছে, অনেকটা কভার করছে তিস্তা সিকিমে। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ, আমরা প্রথম যে শহরটা পেলাম গ্যাংটকের সিকিমে ঢুকে, সেটা হলো সিনথাম। খুবই ছোট শহর। এরপরে যে শহরটাতে ঢুকবো সেটা হলো রানীপুল। আরো একটা সিটি আছে, সবই খুব ছোট ছোট। তারপরে চলে আসলাম গ্যাংটকে। গ্যাংটকে আমরা ঢুকে গেছি। আমরা এখন গ্যাংটকের নাময়াং রোডের উপর দিয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের হোটেল প্রায় 1 কিলোমিটার। আমরা সামিট গ্রুপের একটা হোটেল বুক করেছি। আমরা হোটেলে ঢুকছি, এখন প্রায় 1:30টা বেজে গেছে। আমরা সামিট নাময়াং কোর্টইয়ার্ড রিসর্ট অ্যান্ড স্পা এই হোটেলটি বুক করেছিলাম। হোটেলের সামনের জায়গাটা দেখুন, কোনো অসুবিধা হবে না গাড়ি পার্ক করতে। এখন অযোধ্যায় বৃষ্টি পড়ছে, বৃষ্টির বেগটা এখন অনেকটাই বেশি। কোনো ট্যুরিস্টের গাড়ি না দেখে আমরা জিজ্ঞেস করেছিলাম ভেতরে যে কেউ নেই নাকি। বললো যে সবাই এখন বাইরে গেছে, রাতে সবাই ফিরবে। আমরা রিসেপশনে কাজ মিটিয়ে উপরে গেলাম, আমাদের 4th ফ্লোর। লিফট ইউজ করলাম, রুমে ঢুকলাম। একটা QR কোড আছে, এটা স্ক্যান করে নিলে বারবার
ফোন করতে হবে না, আমরা অ্যাপের সাহায্যেই যে কোনো রুম সার্ভিস, ডাইনিং এবং রিসেপশন অ্যাক্সেস করতে পারবো। রুমে একটা লং ভিউ উইন্ডো আছে, এটা দুদিকটা খোলা যায়, কিন্তু এখন বাইরেটা পরিষ্কার নয়। এই দিকটা অনেকটা এখন ক্লিয়ার হয়েছে, এদিকটা অনেকটা ক্লাউডি, দেখা যাক পরে হয়তো পুরোটাই দেখতে পাবো। আমাদের রুমটা অনেকটাই বড়, এটা প্রিমিয়াম ভিউ রুম, 2 নাইটস এর জন্য বুক করেছিলাম। 7,500 উইথ ট্যাক্স। এটা বাথরুম অনেকটাই বড়, ভীষণই ভালো। আপনারা সামিট গ্রুপের হোটেলগুলো দেখতে পারেন। আমাদের ডিনার এবং ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল। ডিনারটা সাধারণত থাকে না, কিন্তু এই সময় এই ফেসিলিটিটা ওরা দিয়েছিল। কিন্তু আমরা কোনোদিনই ডিনার নেইনি, কারণ সেরকম আমাদের দরকার পড়েনি। এখন দেখুন আকাশটা অনেকটা ক্লিয়ার হয়েছে, ফলে ভিউটা অনেকটা পরিষ্কার। আমরা গ্রাউন্ড ফ্লোরে এলাম, এখন প্রায় 3:30 বাজে, আমরা লাঞ্চ করব। এখানে কোনো অসুবিধা হলো না, লাঞ্চের টাইমটা যদিও অনেক লেট হয়ে গেছে, কিন্তু এখানে কোনো অসুবিধা হলো না অর্ডার করতে। আমরা খুব সামান্য অর্ডার করেছি, ভাত, ডাল, আলু ভাজা, ডিমের কারি, স্যালাড। আমাদের প্ল্যান আছে রাত্রে এমজি মার্গে গিয়ে একটা গ্র্যান্ড ডিনার করার। লাঞ্চের পর আমরা উপরে আসলাম, একটা দারুণ ভিউ দেখলাম, রোপওয়ে। রুম থেকে রোপওয়ে ভিউ করতে পারলাম, ভীষণ ভালো লাগছে। আপনারা যদি 4th ফ্লোরের 401, 402, 403 এই ধরনের রুমগুলো নেন, আপনারা অবশ্যই রোপওয়ে দেখতে পারবেন। রোপওয়ে কাউন্টার এখান থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, ভীষণ ভালো লাগলো। এবার একটু বিশ্রাম নিলাম, সন্ধ্যেবেলা প্ল্যান আছে বাইরে যাওয়ার, কিন্তু সন্ধ্যে থেকে খুব জোরে বৃষ্টি শুরু হলো, ওয়েদার খুবই খারাপ, সুতরাং বাইরে যাওয়ার প্ল্যান আমরা ক্যান্সেল করলাম। এটা হোটেলের মধ্যে একটা আউটার হাউস, এখানে রাত্রেবেলায় সিঙ্গার আসেন, তারা বিভিন্ন ধরনের গান গান, হিন্দি, নেপালি। এটা অ্যাকচুয়ালি স্মোকিং জোন। সকালবেলা বাইরেটা নিশ্চয়ই আরো সুন্দর লাগবে। এই হাউসটা ভীষণ সুন্দর, খুব ডেকোরেটিভ। আমরা এখানে বসেছিলাম, বাইরেটা দেখছিলাম। আমরা এখানে কিছু খাবার অর্ডার করেছি। এখানে বাইরেটা দেখুন, কিছুই দেখা যাচ্ছে না। আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, হালকা কিছু স্ন্যাক্স, চিকেন পাকোড়া আর অনিয়ন পাকোড়া, টেস্টি ছিল, আর এই ওয়েদারে দারুণ লাগলো। দেখুন এখনো বৃষ্টি পড়ছে। আমরা বেরিয়ে আসলাম, একবার হোটেলে ঢুকবো। এটা ক্যাম্পাসের মধ্যেই, কিন্তু আমরা রিসেপশনে খানিকটা গল্প করলাম, 2-4 জন ভিজিটার্স দেখলাম রাতের বেলা ঢুকলেন। এখন রাত 12টা বাজে, আকাশ টোটালি ক্লিয়ার। হঠাৎ দেখলাম বাইরেটা পুরো নীল হয়ে গেছে, চাঁদনি রাত। ক্যামেরায় কিছুই ধরা পড়েনি, আপনারা যেটা দেখছেন সেটা কিছুই না। ওখানে আমরা রুমের লাইট অফ করে দিয়েছিলাম শুধু বাইরেটা ভালোভাবে দেখবো বলে। অসাধারণ অসাধারণ লাগলো এই সময়টা। আমরা ভাবিনি যে এতটা ভালো রাত্রেবেলার ভিউটা পাবো, যেহেতু সন্ধ্যেবেলা অঝোর ধারায় বৃষ্টি হয়েছে। মর্নিং শোজ দ্য ডে। আজকে দিনটা মনে হয় ভালোই যাবে। আকাশ একদম পরিষ্কার, এখন 6:45 বাজে।
পাহাড় প্রচন্ড আনপ্রেডিক্টেবল। আপনারা দেখুন, গতকাল এসে আমি কিছুই দেখতে পাইনি, এখন দেখুন পুরো পরিষ্কার, সমস্ত কিছু দেখা যাচ্ছে ডিস্টিংক্টলি। ছোট ছোট বাড়িগুলো ফোর্থ ফ্লোর থেকে দেখছি, খুব সুন্দর লাগছে। আজকে একটু বেরোবো ভাবলাম, আমরা দেখি কি হয়। এখন ব্রেকফাস্টের জন্য নিচে যাচ্ছি। বাইরে ওয়েদারটা যেহেতু ভালো, একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে। একটা গাড়ি বুক করতে হবে, নিজেদের গাড়ি নেব না, কারণ কাল জায়গাটা একেবারেই চিনি না। এটা ওদের ব্রেকফাস্ট কর্নার। কফি স্যাশে, সুগার স্যাশে সব রাখা থাকে, মিল্ক আছে, টি ব্যাগ আছে, চিকেন সসেজ, এটা বয়েলড এগ, প্রচুর প্রচুর খাবার আছে। এই সামিটের হোটেলগুলোতে খাবার খুব ভালো থাকে, আপনারা বুক করতে পারেন। আমরা দার্জিলিং যখন ছিলাম, এই সামিট করেছিলাম। ইনফ্যাক্ট আমরা যেখানে যাই, সামিটের যদি হোটেল থাকে আমরা সেটা বুক করার চেষ্টা করি। এটা ভেজ পরোটা, এটা লুচি, এখানে চানা কিছু আছে, চানার তরকারি, এটা সাম্বার, সাউথ ইন্ডিয়ান ডিশ আছে, নর্থ ইন্ডিয়ান ডিশ আছে। কয়েকজন সাউথ ইন্ডিয়ান ছিল আমাদের ভিজিটার্স, আমরা দেখেছি। এখানে ব্রেড, অমলেট, আপনি যখন যেরকম ভাবে একটা, দুটো, তিনটে, চারটে যেরকম অমলেট খেতে চাইবেন থাকবে, এরা এসে দিয়ে যাবে, আলাদা করে বলতে হবে যদি অমলেট খেতে চান। বিভিন্ন ধরনের ড্রিঙ্ক রাখা আছে, কর্নফ্লেক্স, দুধ সবই রাখা আছে, যেরকম নর্মালি বুফেতে থাকে। একটা ডিটক্স ওয়াটার দেখলাম, এটা নতুন, এটা কিন্তু দেখিনি কোথাও। আমরা বুফেতে কি কি অ্যাভেলেবল সেগুলো প্রথমে দেখে নিয়ে নিজেদের চয়েস মতো ডিশ নিয়ে নিলাম। এগুলোই খেলাম, বেশি খেলে খুব অসুবিধা হয়। আমরা গাড়ি বুক করেছিলাম রিসেপশন থেকে, 2200 টাকা নেবে, 10টা জায়গায় ঘোরাবে। প্রথম যে জায়গায় আসলাম সেটা হচ্ছে রোপওয়ে। এটা রোপওয়ে কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হয়, 3 বছরের কম হলে ফ্রি। টাইমিংটা 9টা থেকে, আপনারা একটু দেখে নেবেন, ক্লাউডি ওয়েদার থাকলে বেরোবেন না। এটা রোপওয়ে টিকিট, এটা রোপওয়েতে ওঠার আগে যেই জায়গা থেকে আমাদের টিকিট কাটতে হয়, এটা রোপওয়ের আগে রেস্ট রুম। এবার আমরা রোপওয়েতে উঠছি। সকালবেলা মোটামুটি খালি ছিল, ক্যাপাসিটি 24 প্যাসেঞ্জার্স। স্টার্ট হলো রোপওয়ে। রোপওয়ে কিন্তু ভীষণ ধীরে চলে, আমি এডিটিং এর জন্য একটু স্পিড আপ করেছি। রোপওয়ে ট্রাভেল টাইমটা অনেকটাই ধীরে যায়। ভালো লাগলো রোপওয়ে, কারণ এই সময়টাতে আকাশটা সম্পূর্ণ ক্লিয়ার ছিল, ফলে ভিউটা খুব ভালো পেয়েছি। পুরো গ্যাংটক শহরটা আপনারা দেখছেন। রোপওয়েটা আপনারা মিস করবেন না গ্যাংটকে গেলে, এটা সত্যি খুব সুন্দর লাগবে। কিন্তু একটু দেখে নেবেন, একটা রোপওয়ে ফিরছে, একটু দেখে নেবেন ওয়েদারটা যেন ভালো থাকে, কারণ সকাল 9টা থেকে 3:30 পর্যন্ত অনেকটাই টাইম। ক্লাউডি থাকলে কিচ্ছু দেখতে পাবেন না। অনেকটাই স্পিড আপ করেছি আমি এডিটিং এর জন্য, খুবই ধীরে যায়, আরামসে আপনারা দেখতে পারবেন। রোপওয়েতে অ্যাকচুয়ালি 2টো কাউন্টার আছে, আপনি যে কাউন্টার থেকে রোপওয়েতে উঠবেন সেই কাউন্টারই রিটার্ন ব্যাক করতে হবে। এটা একটা পার্ট গেল, এবার আমরা ব্যাক করব।
রোপওয়েতে সাইডটা চেঞ্জ করে নেবেন, তাহলে আপনাদের ক্যামেরায় বা আপনাদের চোখে সবটাই ধরা পড়বে। একদম ডিস্টিংক্টলি সবকিছু দেখা যাচ্ছে, দেখুন আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার। আমাদের রোপওয়েতে ট্রাভেলার 14-15 জন ছিল, ম্যাক্সিমাম 24 পার্সন থাকতে পারে। রোপওয়ের পর আমরা চলে আসলাম ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে। সিকিম দেশের কিছু বিরল এবং সেরা মানের ফুল উৎপাদন করে। আপনারা জানেন নিশ্চয়ই যে সিকিমের ফুল চোখের জন্য একটা আসল ট্রিট। এই যে এক্সিবিশন সেন্টারে, এখানে 4000 প্রজাতির ফুলের গাছ জন্মায়, যার মধ্যে প্রায় 600 প্রজাতির অর্কিড আছে, 30-40 ধরনের রোডোডেনড্রন রয়েছে। এই ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টারে সিকিমের প্রতিটি অংশ থেকে ফুল দেখতে পারেন। মে মাসে একটা অ্যানুয়াল ফুলের প্রদর্শনী হয় এই জায়গাটাতে, এই গ্রিন হাউসটিতে। এটা বলতে পারেন বিভিন্ন প্রজাতির ফুলের একটা রিপোজিটরি। এখানে অ্যাজলিয়াম, অ্যান্থুরিয়াম, অর্কিড, সেলোসিয়া, ক্রিসান্থেমাম, জেন্টিয়ান্স, লিলিয়াম, অপিস, রডোডেনড্রন, গোলাপ, টিউলিপস, এগুলো দেখতে পাবেন। এখানে অ্যাকচুয়ালি ফুলের গাছও কেনা যায়। যিনি এই সেন্টারটা রক্ষণাবেক্ষণ করেন, সেখানে কিছু ভদ্রলোক আমাদের বলেছেন এখান থেকে কিনতেও পারি, কিন্তু আমি দেখেছি এখান থেকে যতবার ফুল মানে পাহাড়ি যে সমস্ত অর্কিড আছে সেগুলো আমরা যেখানে থাকি মানে কলকাতায় নিয়ে যাই, কিন্তু সেগুলো কোনো সময় আমরা বাঁচাতে পারি না। আমি বিশেষ করে বাঁচাতে পারি না। কিন্তু আপনাদের যদি ফুলের শখ থাকে এবং আপনারা যদি এটাকে সঠিক রক্ষণাবেক্ষণ করতে পারেন, তবে অবশ্যই নিয়ে যাবেন। এটা আমার খুব ভালো লেগেছে। আমি অনেকক্ষণ ধরে এটাকে ক্যামেরায় ক্যাপচার করেছি। খুব সুন্দর এই গ্রিন হাউসটা। আপনারা মে মাসে আসবেন যদি আরো ভালোভাবে এই গ্রিন হাউসটিকে দেখতে চান। ফ্লাওয়ার এক্সিবিশন সেন্টার থেকে চলে এলাম এনচে মনাস্ট্রিতে। এটাও সিকিমের গ্যাংটক শহরে। শহর থেকে একটু 3-4 কিলোমিটার দূরে। ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে গেছে। এই মঠের প্রার্থনার চাকাগুলো দেখছেন, এগুলো কিন্তু মঠের আধ্যাত্মিক পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ বলে ধরা হয়। এই চাকাগুলোর গায়ে পবিত্র মন্ত্র লেখা থাকে। শোনা যায় যে এগুলো ঘোরানোর ফলে মহাবিশ্বে আপনার প্রার্থনা মুক্তি পায় এবং শান্তি ও সৌভাগ্য ফিরে আসে। মঠের এই বিশাল প্রাঙ্গণটি রাখা রয়েছে বিভিন্ন উৎসবের জন্য। এখানে দর্শকরা অনেক পবিত্র নিদর্শন দেখতে পাবেন, যা বৌদ্ধ ঐতিহ্যের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা ভেতরে গেছিলাম, মানে ক্যামেরা অ্যালাউড নয়। ভেতরে প্রত্ন বস্তুগুলোর মধ্যে রয়েছে প্রাচীন মূর্তি, আনুষ্ঠানিক কিছু জিনিসপত্র ও পবিত্র বৌদ্ধ গ্রন্থ, যা মঠের মধ্যে যত্ন সহকারে রাখা রয়েছে। বেরোনোর সময় একজন ভদ্রলোককে বেহালা বাজাতে দেখলাম, আপন মনে বৃষ্টির মধ্যে বসে বসে বেহালা বাজাচ্ছেন। আমরা একটা শপে ঢুকেছি, এটা মনাস্ট্রির মধ্যেই, লোকাল জিনিসপত্র পাওয়া যায়। আমরা একটা অর্গানিক ধূপ নিয়েছিলাম, একটু কস্টলি মনে হলো, কিন্তু ধূপের গন্ধটা খুবই সুন্দর। মনাস্ট্রি থেকে বেরিয়ে চলে আসলাম গণেশ টকে। তখনও বৃষ্টি পড়ছিল। গণেশ টক পাহাড়ের চূড়ায় একটা ছোট্ট মন্দির। এটা ভগবান গণেশকে উৎসর্গীকৃত। মন্দিরটি এতই ছোট যে একবারে কেবলমাত্র একজনকে ফিট করতে পারে। ফটো অ্যালাউড নয়, তাই ভেতরের অংশটা দেখানো গেল না। মন্দিরটা বেশি পুরনো নয়, 2000 সালে এটা তৈরি হয়েছিল। 6500 ফুট উঁচুতে মন্দিরটি আছে। কিছুক্ষণ এখানে থেকে
আমরা বেরিয়ে আসলাম। খুব বৃষ্টি পড়ছিল, ওয়েট করতে হলো এখানে খানিকক্ষণ। সামনে একটা দোকান ছিল, চা খেলাম। এটা একটা জু, গণেশ টকের ঠিক অপোজিটে। এই জুতে ঢুকতে গেলে প্রবেশ মূল্য লাগে 100 টাকা। ক্যামেরা অ্যালাউড ছিল, কিন্তু আমরা ইউজ করিনি, এত বৃষ্টি হচ্ছিল, তাই ভেতরটা দেখানো গেল না। এটা বাইরের অংশটা। বৃষ্টি না থাকলে হয়তো খানিকটা সময় আরো কাটাতে পারতাম। এখানে বাইরে থেকে যেটুকুনি ক্যামেরায় ধরা গেছে করেছি। আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। জু থেকে বেরোলাম, এবার আমরা যাব প্ল্যান্ট কনজারভেটরিতে। দুর্গম রাস্তা, অনেকটা উঁচুতে। যে ছেলেটি গাড়ি চালাচ্ছিল, ভালো যে চালাচ্ছিল বলবো না। চলে এলাম প্ল্যান্ট কনজারভেটরিতে, সিকিমের একটি বিশেষ দর্শনীয় জায়গা। এটা গ্যাংটকের ইডেন গার্ডেন বলা হয়। এই কনজারভেটরিটা পাহাড়ের ধারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা। 400টির প্রজাতির বেশি গাছপালা রাখা আছে এই সংরক্ষণাগারটিতে। এটিকে সিকিম গভর্নমেন্ট থেকে একটা বোটানিক্যাল হাব হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টা চলছে। এখানে বহু দুষ্প্রাপ্য গাছ পাওয়া যায়, বিভিন্ন ধরনের অর্কিড, হাইড্রেঞ্জাস, রোডোডেনড্রন, অ্যাজলিয়াস, ডেলিলির মতো ফুলের গাছগুলোর সাথে পরিচিত হতে পারবেন। অনেকটা জায়গা নিয়ে এই কনজারভেটরিটা, ঘুরতে অনেকক্ষণ টাইম লাগলো। আমরা বৃষ্টির জন্য সব জায়গায় আরো উঁচুতে উঠতে পারিনি। প্ল্যান্ট কনজারভেটরির মধ্যে এই কভার্ড এরিয়াটা আছে। এখানে অনেক অনেক প্রজাতির গাছপালা পাওয়া যায়। এখান থেকে আপনি কিনতেও পারেন বিভিন্ন অর্কিড। আমি খুব তাড়াতাড়ি এই জায়গাটা দেখানোর চেষ্টা করছি। মে মাসে যখন ফুলের মরশুম, মে জুন মাসে আপনারা যদি আসেন, গাছে তখন ফুল থাকবে এবং আমার মনে হয় এই গ্রিন হাউসটি আরো বেশি সুন্দর হয়ে উঠবে। আমি পুরোটা দেখানোর চেষ্টা করছি। খুব ভালো লাগছিল এই জায়গাটায় ঘুরতে। অনেক ধরনের পাতা, নতুন পাতা, যেগুলো আমাদের সচরাচর চোখে পড়ে না, এই কনজারভেটরিতে আমরা দেখেছি। একেবারেই নতুন আমাদের কাছে। প্ল্যান্ট কনজারভেটরিতে আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে এলাম তাশি ভিউ পয়েন্ট বোজোভারি বলে একটি জায়গায়। এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমরা কোনো রকম ভিউ পেলাম না, পুরোটাই ক্লাউডি চারিদিকে। এখানে কিছু লোকাল ড্রেস পাওয়া যায়, যেটা পরে আপনি ফটোশুট করতে পারেন। এখানে যারা এসেছিলেন টুরিস্টরা, তারা কেউ কেউ এটা ব্যবহার করেছিলেন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য তাশি ভিউ পয়েন্টের পাশেই একটা লোকাল শপ ছিল, আমরা সেখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর ভেতরে ঢুকে
কিছু লোকাল জিনিসপত্র দেখছিলাম, এখানে বুদ্ধর মূর্তি, তারপরে বিভিন্ন ধরনের কি রিং, ফ্রিজ ম্যাগনেট পাওয়া যায় যেটা আপনি গিফট দিতে পারেন, কিন্তু আমি বলবো প্রাইসটা প্রচন্ডই হাই। এই তাসি ভিউ পয়েন্ট সম্পর্কে একটা কথা আপনাদের বলে রাখি, এটা কিন্তু অনেকটাই উঁচুতে, প্রচুর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। যারা বয়স্ক আছেন তাদেরকে আমি বলবো যে এই ভিউ পয়েন্টটা আপনারা অ্যাভয়েড করুন। কাশি ভিউ পয়েন্ট থেকে আমরা চলে এলাম হনুমান মন্দিরে। এরা বলে হনুমান টক। টক হলো একটা মন্দির, এটা পাহাড়ের ওপরে অবস্থিত একটা হনুমান মন্দির, ৭,২০০ ফিট উঁচুতে। সিকিমের কতগুলো পয়েন্টের থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্ট দেখা যায়, হনুমান টক তার মধ্যে অন্যতম। আজকে বৃষ্টি পড়ছে বলে আমরা কাঞ্চনজঙ্ঘা ছিটেফোঁটাও দেখতে পাইনি, কিন্তু মন্দিরের আশেপাশে যে পরিবেশ সেটা সত্যি মনোমুগ্ধকর। বৃষ্টির জন্য আমাদের খারাপ কিছু লাগেনি। মন্দিরের ভেতরে ফটো অ্যালাউড নয়। বিশ্বাস আছে যে এখানে প্রেয়ার করা ইচ্ছা আপনার পূরণ হবে। প্রচুর পরিমাণে ভক্ত আসে এখানে। একটা কিংবদন্তি আছে, সেই কিংবদন্তি অনুসারে লোকাল লোকজন বলে যে হনুমান যখন রামের ভাই লক্ষ্মণকে বাঁচানোর জন্য সঞ্জীবনী পর্বত নিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তিনি সেখানে কিছু সময়ের জন্য বিশ্রাম নিয়েছিলেন। সেখানে এই মন্দিরটা তৈরি হয়েছে। এই মন্দিরটা অ্যাকচুয়ালি ভারতীয় যে আর্মি সেটা দ্বারা মেনটেনেন্স করা হয়। ভালো লাগবে, আপনারা আসবেন। কিন্তু অনেকটা উঁচুতে এই মন্দিরটা। মন্দিরের আশেপাশের জায়গাগুলো দেখাচ্ছি। আপনারা কিছুটা সময় মন্দিরে কাটাতে পারেন। আজকে খুব বৃষ্টি হচ্ছে বলে আমরা বেশিক্ষণ দাঁড়ালাম না। এখান থেকে ভালো ভিউ পাওয়া যেত যদি আকাশ পরিষ্কার থাকতো। এবার আমরা ফিরে যাব। আমরা চলে যাচ্ছি বাকথাং ওয়াটারফল দেখতে। এই রাস্তাটা খুবই দুর্গম ছিল এবং অনেকটাই উঁচুতে। চলে এলাম বাকথাং ওয়াটারফলে। এটা একটা ছোট ওয়াটারফল, ছবি তোলার জন্য খুবই কাছাকাছি বলে খুব ভালো ছবি তোলা যায়। আমি কিছু স্টিল ফটো তুলেছি। এখানে একটা ছোট পুল আছে, জলের ধারা নেমে এসে ওই পুলে স্টোর হয়। ওয়াটারফল দেখে আমরা এমজি মার্গে চলে আসলাম। এমজি মার্গ দেখা গ্যাংটকের অন্যান্য জিনিসগুলোর মধ্যে একটি অন্যতম। এটা মহাত্মা গান্ধী মার্গ রোড, একটা বিজি হাব। এটাকে বলা হয় শপার্স প্যারাডাইজ অ্যান্ড ফুডিজ ডিলাইট। এটা যারা খেতে ভালোবাসেন তাদেরকে যথেষ্ট আনন্দ দেবে এবং এটা ক্রেতাদের স্বর্গ বলা হয়। বিভিন্ন ধরনের খাবারের আইটেম থেকে হস্তশিল্প, এমজি মার্গ আপনারা খুঁজে দেখলে সবকিছুই পেয়ে যাবেন। যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের জন্য এটা ভীষণ আকর্ষণীয়। বিভিন্ন পাব আছে, বিভিন্ন সিকিমিজ, টিবেটিয়ান, নেপালি, ইন্ডিয়ান তো আছেই। ফুড অ্যাভেলেবল, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস পাওয়া যায় এখানে। সবচেয়ে বেশি যেটা অন্যতম কারণ এটার জন্য এমজি মার্গ, সেটা হলো 1 কিলোমিটার ওয়াইডলি একটা জায়গা আছে, একটা রাস্তা আছে পথচারীদের জন্য। এখানে যানবাহন চলার কোনো অনুমতি নেই। ফলে এখানে যারা এজেড পার্সন আছে তারা বিশ্রাম নিতে পারেন, বসার ভালো জায়গা আছে। আমরা মিনিসোতে ঢুকলাম। প্রথমে একটা ছাতা নেওয়ার জন্য ছাতা কিনলাম, একটা লম্বা ছাতা, বেশ শক্তপোক্ত আছে এবং এটার দাম 400 টাকা। হালকা কিছু খাবো, আমরা এখান থেকে ডিনার করে যাওয়ার প্ল্যান করেছি।
ওভেন্স ইন দ্য মাউন্টেনে আসলাম। এখানে বেকারির জিনিস খুব ভালো পাওয়া যায়। অনেক ধরনের বেকারি আছে, কিন্তু বেশি খাবো না কারণ আমাদের রাতে ডিনার করার প্ল্যান আছে। গিফট আইটেমের দোকান প্রচুর আছে, পরপর আছে বিভিন্ন ধরনের উলেন গার্মেন্টস এর দোকান, এছাড়া ওয়েস্টার্ন ড্রেসের দোকান তো আছেই। এত বৃষ্টির মধ্যে কিছু কিনতে আমাদের একদমই ভালো লাগছিল না। আমরা যে সময় এমজি মার্গে ছিলাম, ইন্দ্রযাত্রা উৎসবের একটা অনুষ্ঠান হয়েছিল, যেখানে স্থানীয় পুরুষ এবং মহিলারা রঙিন পোশাক, বিভিন্ন ধরনের মুখোশ এবং দেবতাদের প্রতীক পোশাক পরে ঢোলে তালে তালে নৃত্য করছিল। স্থানীয় লোকজন এখানে জড়ো হয়েছিল, পর্যটকদের ভিড় ছিল। এই উৎসবের জন্য কিছু স্পেশাল স্টল দেওয়া হয়েছিল, যেখানে লোকাল জিনিসপত্র সেল করা হয়েছিল। সময় কাটিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলাম, দ্য ড্রাগন ওক। তাড়াতাড়ি হোটেলে ফিরতে হবে, ওয়েদারটা খুবই খারাপ। অনেক উঁচুতে এই ড্রাগন ওক, খুব বড় রেস্টুরেন্ট এবং খুবই জনপ্রিয় স্থানীয় লোকেদের কাছে এবং পর্যটকদের কাছেও। বিশাল বড় একটা মেনুর লিস্ট, 4-5 পাতার, সব উল্টে পাল্টে দেখলাম। নিলাম চিকেন ক্লিয়ার স্যুপ, কারণ পুরো ভিজেছিলাম। হট গার্লিক চিকেন স্যুপ, এটা খুব ভালো ছিল। সাথে ছিল ড্রাই চিলি চিকেন। মেইন কোর্সে আমরা নিয়েছিলাম চিকেন স্টু আর মিক্সড ফ্রাইড রাইস। চিকেন স্টুটা নেবেন না, আমরা খেতে পারিনি, ভালো লাগেনি। হোটেল থেকে বেরোলাম, তখনও বৃষ্টি হচ্ছে। আমরা আরো একটু সময় কাটিয়ে সন্ধে নাগাদ হোটেলে ফিরে গেলাম।